লবণ সেতু বা সল্ট ব্রিজ নিয়ে আমরা এখন দেখব। সেটার জন্য তোমাদেরকে প্রথমে যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক কোষের ছবি। তোমরা দেখতে পাচ্ছ তড়িৎ রাসায়নিক কোষের পাশাপাশি দুইটা পাত্র বসে থাকে এবং আমরা যেটা করে থাকি যে একটা পাত্রের মধ্যে একটা নির্দিষ্ট ধাতুকে রাখি, ধাতুর পাতকে রাখি, যেটা হচ্ছে ইলেকট্রোড বা তড়িৎদ্বার নামে পরিচিত, এবং ওই ধাতুর কোনো একটা লবণের মধ্যে আমরা ওই পাতটাকে রাখি। যেমন আমাদের দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা জিঙ্কের তড়িৎদ্বার যুক্ত এবং আমরা জিঙ্কের একটা লবণ, দ্যাট মিনস জিঙ্ক সালফেটের মধ্যে তড়িৎদ্বারটাকে ডুবিয়ে রেখেছি। পাশে হচ্ছে আমাদের আরেকটা ধাতু কপার যুক্ত, কপারের একটা তড়িৎদ্বার, এবং এই কপারের পাতটাকে আমরা কপার সালফেটের মধ্যে ডুবিয়ে রেখেছি। তো এইভাবে কিন্তু একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করা হয়। এখন তোমরা কিন্তু এখানকার ভেতরের অভ্যন্তরীণ ব্যাপারগুলো জানো যে কিভাবে তড়িৎ রাসায়নিক কোষ কাজ করে, তাই না? যেটা হয় যে আমাদের এখানে জিঙ্কের যে পাতটা আছে, সেই জিঙ্কের পাত থেকে আমাদের জিঙ্কের আয়নগুলো দ্রবণে চলে আসে Zn2+ হিসেবে। তখন হয় কি, দ্রবণটা টোটালি পজিটিভ চার্জ যুক্ত হয়ে যায়, যেহেতু আমাদের এখানে Zn2+ আসছে দ্রবণে, এবং আমাদের যেহেতু ইলেকট্রনগুলোকে এসে ছেড়ে এসেছে এই পাতের মধ্যে, তার মানে জিঙ্কের পাতটা হয়ে যায় নেগেটিভ চার্জযুক্ত। আবার পাশে যে কপারের দ্রবণ আছে, কপার সালফেট, এখানে আবার ভিন্ন ঘটনা ঘটে। এখানে যেটা হয়, দ্রবণ থেকে Cu2+ যে আয়নটা আছে সেটা সরাসরি কপারের পাতে চলে যায়, তার মানে কপারের পাতটা হয়ে যায় পজিটিভ চার্জযুক্ত বা কপারের ইলেকট্রোডটা হয়ে যায় পজিটিভ চার্জযুক্ত, এবং দ্রবণে যেহেতু Cu2+ আয়ন কমে গেছে এবং সেখানে হচ্ছে SO4 2- আয়ন কাজ করছে, তার মানে দ্রবণটা তখন হয়ে যায় কি নেগেটিভ চার্জযুক্ত। তো এই যে এখানে পজিটিভ নেগেটিভের একটা কম্বিনেশন, এই কম্বিনেশনের জন্য হয় কি, জিঙ্ক ধাতুর যে পার্টটা আছে বা ইলেকট্রোডটা আছে, এটা যেহেতু এখন নেগেটিভ চার্জযুক্ত, তাই এখান দিয়ে খুব সহজেই ইলেকট্রনগুলো ফ্লো হয়ে কপারের কাছে চলে যাবে, এবং কপার যেহেতু পজিটিভ চার্জযুক্ত তাই সে অবশ্যই এই ইলেকট্রনগুলোকে রিসিভ করবে। এবং আমরা জানি ইলেকট্রন যেদিকে প্রবাহ হয়, বিদ্যুৎ বা তড়িৎ বা ইলেকট্রিসিটি বা কারেন্ট যেটাই বলে না কেন, সেটা কিন্তু তার অপোজিট সাইডে প্রবাহিত হয়। তার মানে আমাদের এখানে এই তারের মধ্যে দিয়ে অপোজিট সাইডে কারেন্ট আই প্রবাহিত হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে এই প্রক্রিয়াটা বেশিক্ষণ চলতে পারে না। কেন? কারণ জিঙ্কের যে পাত, এটা যখন বেশি পরিমাণে নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যায়, এ তখন করে কি, দ্রবণ থেকে Zn2+কে আবার আকর্ষণ করা শুরু করে। তার মানে Zn2+ তো অলরেডি দ্রবণে চলে গিয়েছিল অনেকগুলো, তাই না? সে যখন দ্রবণে চলে গিয়েছিল, তখন এই Zn এর পাতটা বেশি পরিমাণ নেগেটিভ হওয়ার ফলে Zn2+ আয়নকে আমাদের এই জিঙ্কের পাতটা টেনে ধরে নিয়ে আসে। তার মানে তখন আমাদের জিঙ্কের পাতটা আর নেগেটিভ থাকে না, সেটা আস্তে আস্তে নিউট্রাল হওয়া যাওয়া শুরু করে। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি কপার 2+ আয়ন কিন্তু খুব সুন্দরভাবে কপারের পাতের কাছে চলে গিয়েছিল, বাট যখন আমাদের এই নিচে মানে দ্বিতীয় যে পাত্রটা আছে, এর নেগেটিভ চার্জটা যখন বেশি পরিমাণে বেড়ে যায়, দ্যাট মিনস দ্রবণে যখন সালফেট আয়নের পরিমাণ বেশি হয়ে যায়, তখন ওই সালফেট আয়ন কিন্তু আমাদের এই কপার 2+ আয়নকে জাস্ট এই কপারের পাত থেকে টেনে দ্রবণে নিয়ে আসে। ওই মুহূর্ততে কিন্তু আমাদের এই কপারের যে পাতটা আছে সেটা আর পজিটিভ চার্জযুক্ত থাকতে পারে না, সেটা হচ্ছে নিউট্রাল হয়ে যায়, দ্যাট মিনস কপার ধাতু হিসেবে কাজ করে। তো এই যে এখানে আমরা এই প্রসেসটা দেখলাম, দুইটা প্রসেস, এই দুইটা প্রসেসের জন্য তখন এই ইলেকট্রনটাও কিন্তু আর যাতায়াত করতে পারে না এবং কারেন্টের প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যায়। তার মানে তুমি যখন একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করবে, তখন ওই তড়িৎ রাসায়নিক কোষের কাজ খুবই অল্প সময়ের জন্য হবে। দ্যাট মিনস খুবই কম সময় পর আমাদের Zn বা জিঙ্কের পাত দ্রবণ থেকে Zn2+কে টেনে নেবে, এবং খুবই অল্প সময় পর আমাদের Cu বা কপারের যে পাত, সেটা দ্রবণের মধ্যে Cu2+ মানে 2+ আয়নটাকে ছেড়ে দেবে। তার মানে আমরা এখান থেকে আর কোনো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবো না, খুবই স্বল্প সময়ের জন্য আমরা একটা বিদ্যুৎ পাবো। দ্যাট মিনস তুমি যদি এই জায়গাটাতে একটা বাল্ব যুক্ত করো বা লাইট যুক্ত করো তারের মধ্যে, তুমি দেখবে প্রথমে খুবই কম সময়ের জন্য লাইটটা জ্বলেছে এবং তারপরে লাইটটা নিভে গেছে। তার মানে আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে প্রথম যে দ্রবণটা দেখতে পাচ্ছি, এই যে Zn2+ বেড়ে যাচ্ছিল দ্রবণে, ওর মানটা কমাতে হবে। আবার আমি দেখতে পাচ্ছি এখানে নেগেটিভ আয়নটা দ্বিতীয় পাত্রে বেড়ে যাচ্ছে। নেগেটিভ আয়ন বেড়ে যাওয়ার কারণ কি, SO4 2- আয়ন। তার মানে SO4 2- আয়ন বা সালফেট আয়নটাকেও দ্রবণ থেকে কমাতে হবে। তাহলে Zn2+কে দ্রবণ থেকে কমাতে হবে, SO4 2- মানে এই মানে নেগেটিভ আয়নটাকে দ্রবণ থেকে কমাতে হবে। এই কমানোর কাজের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা জিনিস ইউজ করি, সেটাই হলো আমাদের সল্ট ব্রিজ বা লবণ সেতু। তাহলে লবণ সেতুর মেইন কাজটা হচ্ছে আমাদের প্রথম পাত্রের দ্রবণের মধ্যে যেই পজিটিভ আয়নগুলো থাকছে, দ্যাট মিনস Zn2+, এগুলোকে বলা হয় ক্যাটায়ন, এদের পরিমাণটা কমানো। এবং লবণ সেতুর আরেকটা কাজ হচ্ছে দ্বিতীয় যে পাত্রটা আছে, এখানে যেহেতু দ্রবণে অনেকগুলো অ্যানায়ন আছে SO4 2-, এদের পরিমাণটা কমানো। যদি এদের পরিমাণ কমানো যায় তাহলে কি আমাদের বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হবে বা ইলেকট্রন নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হবে। তাহলে দেখো তো, প্রথম পাত্রের জন্য Zn2+ হচ্ছে কি একটা ক্যাটায়ন, যেহেতু এটা পজিটিভ চার্জযুক্ত, এবং ক্যাটায়নকে আমি যদি
কমিয়ে ফেলতে চাই ওর সাথে অবশ্যই আমাদের একটা অ্যানায়নকে যুক্ত করতে হবে, তাই না? কেননা ক্যাটায়ন আর অ্যানায়ন কি একসাথে যুক্ত হয়। আবার আমি দ্বিতীয় পার্টে দেখতে পাচ্ছি SO4 2- হচ্ছে কি একটা অ্যানায়ন, এবং এই অ্যানায়নকে কমানোর জন্য আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে একটা ক্যাটায়ন ইউজ করতে পারি। তাহলে লবণ সেতুর মেইন কাজটা হচ্ছে কি, সে আসলে অ্যানায়ন এবং ক্যাটায়নকে সাপ্লাই করতে পারে, বা অ্যানায়ন বা ক্যাটায়নকে জাস্ট যুক্ত করতে পারে দুইটা তড়িৎ বিশ্লেষ্য পাত্রে, যাতে আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ যুক্ত হয় বা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ যেন প্রবাহিত হতে পারে। তো এখন খেয়াল করো লবণ সেতুটার আসলে গঠন কীরকম। লবণ সেতুর মেইন কাহিনী হচ্ছে সেটা অবশ্যই ইউ টিউব আকৃতি হতে হবে, নট এটা তোমাদের দেখা ইউটিউব, এটা আসলে ইউ আকৃতির টিউব হতে হবে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ হলুদ কালার বা ইয়েলো কালারের একটা ইউ আকৃতির নল জাস্ট উল্টো হয়ে বসে আছে। তার মানে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ওকে ইউ শেপের হতে হবে, ইংলিশ যে অক্ষরদ্বয় আছে ইউ, সে ইউ এর মতো শেপ হতে হবে। এবং মজার বিষয় হচ্ছে এটার মধ্যে কয়েক ধরনের পদার্থ ইউজ করা হয়। তো কী কী ধরনের পদার্থ ইউজ করা হয় আমরা সেগুলো একটু নাম লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমত তার মধ্যে ইউজ করা হচ্ছে KCl, দ্যাট মিনস পটাশিয়াম ক্লোরাইড, অথবা তার মধ্যে ইউজ করা হয় পটাশিয়াম নাইট্রেট, অথবা আমি কিন্তু অথবা বলছি এবং বলছি না, তার মানে যে কোনো একটা ইউজ হতে পারে। অথবা তার মধ্যে ইউজ করা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, দ্যাট মিনস NS4 NO3, এটা ইউজ করা হতে পারে। অথবা তার মধ্যে সোডিয়াম সালফেটও ইউজ করা হতে পারে, NO2 SO4। তো এই ধরনের জিনিসগুলোকে আমরা জাস্ট ইউজ করে থাকি লবণ সেতুর ভেতরে। তো কিভাবে ইউজ করা হয়, আমাদের মনে হয় আরেকটা জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট আমি দিইনি, KNO3, হ্যাঁ এই জিনিসটাও কিন্তু ইউজ করা হয়। তো এগুলো না পটাশিয়াম নাইট্রেট আমি দিয়েছি, আমার মনে হয় একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে পটাশিয়াম সালফেট মিস করেছি, রাইট, পটাশিয়াম সালফেট, এটাকেও আমরা লবণ সেতুর ভিতরে দিতে পারি। তো এই সমস্ত পদার্থগুলোকে যখন এই যে লবণ সেতু বা ইউ আকৃতির নলের ভিতরে ঢোকানো হয়, তখন তাদের সবারই ঘনমাত্রা থাকতে হবে মোটামুটি 0.1 মোলার। দ্যাট মিনস আমি যদি ঘনমাত্রার হিসাবের কথা বলি, এদের প্রত্যেকটা ধাতুর ঘনমাত্রা প্রায় 0.1 মোলার হতে হবে। তো আমরা একটা ইউ আকৃতির নলের মধ্যে এদের সবাইকে ঢেলে দিব এবং তাদের ঘনমাত্রা থাকবে 0.1 মোলারের। ঢেলে দেওয়ার পর তার মধ্যে আমরা সামান্য পরিমাণ জিলেটিন ইউজ করব। জিলেটিন হচ্ছে এক ধরনের কেমিক্যাল, এবং এই জিলেটিনটা আমরা যদি ইউজ করি, জিলেটিন, সেটা ইউজ করার পর আমরা কি করব, এই টোটাল জিনিসটাকে উত্তপ্ত করব বা তাপ দিব। দ্যাট মিনস তুমি উপরে থাকা যে বিভিন্ন লবণ দেখতে পাচ্ছ, সবগুলো লবণের থেকে যে কোনো একটা লবণ নিয়ে এবং তাদের সাথে জিলেটিনকে তুমি যুক্ত করবে। এই জিলেটিন যুক্ত করার পর তাদেরকে তাপ দিবে। তাপ দেওয়ার পর সেটা কি হয়ে যাবে, অবশ্যই গলিত অবস্থায় থাকবে, এবং সেই গলিত অবস্থায় জিনিসগুলো তুমি এরকম ইউ আকৃতির নলের ভেতরে ঢুকিয়ে রাখবে। ঢোকানোর পর সেটা আস্তে আস্তে যখন ঠান্ডা হবে, তখন সেটা সেমি সলিড হয়ে যাবে, দ্যাট মিনস জেলির মতো একটা পদার্থ হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে এখানে লবণ সেতুর ভেতরে যে পদার্থগুলো থাকে, এই পদার্থগুলো আসলে সেমি সলিড হিসেবে থাকে। সেমি সলিড মানে হচ্ছে কি জেলির মতো। তোমরা যেরকম জেলি খাও বা পেস্ট দিয়ে যে দাঁত মাজন করো, তো এই দাঁত মাজলে তুমি দেখবে যে পেস্টটা বা টুথপেস্ট তুমি ইউজ করো, সেটা কিন্তু সেমি সলিড, অর্থাৎ পুরোপুরি তরলও না আবার পুরোপুরি সলিডও না। তো এরকম একটা কম্বিনেশন করে আমরা যখন ইউ আকৃতির নলের ভিতরে ঢোকাবো, ঢোকানোর পর নলের মাথা যে আছে উপরে, এই মাথায় আমরা তুলো গুজে দিব। দ্যাট মিনস তুলোর সাহায্যে আমরা এই নলটাকে আটকে দিব। তুমি যদি দেখো পানির ভিতরে, পানি না আসলে দ্রবণের ভিতরে মোটামুটি এই জায়গাটাতে একটা নল দেখা যাচ্ছে, আবার এখানেও কিন্তু আরেকটা নল দেখা যাচ্ছে। তো ইউ আকৃতির শেপের উপরের যে অংশটা আছে, দ্যাট মিনস এই যে এখানে খোলা অংশটা আছে, এটাকে আমরা জাস্ট তুলো দিয়ে আটকে দিব, যাতে ভেতর থেকে কোনো কিছু দ্রবণে বেরিয়ে না আসতে পারে। এবার আরেকটা মজার বিষয় হচ্ছে, তুমি যখন নলটাকে বানাবে তখন অবশ্যই দুইটা নলের উচ্চতা সেম থাকতে হবে। দ্যাট মিনস আমি এই ইউটা মুছে দিচ্ছি, একটা বড় ইউ আঁকছি, তাহলে তুমি বুঝতে পারবে। তো এই হচ্ছে আমাদের ইউ আকৃতির সেই নল। তার মানে এই নলের একটা মুখ হচ্ছে এখানে এবং আরেকটা মুখ হচ্ছে আমাদের এখানে, এবং এটাকে এমনভাবে বানানো হবে যাতে দুইটা নলের উচ্চতা সমান হয়। দ্যাট মিনস এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যদি আমি উচ্চতা ধরি, দুটো নলের উচ্চতা যেন সমান হতে হয় এরকম। আর আমি বলেছিলাম এই নলের মাথার মধ্যে আমরা একটা তুলার প্যাড দিয়ে আটকে দিব, এই যে লাল কালারের তুলার প্যাড দিয়ে আটকে দিব, যাতে সরাসরি আমাদের এই লবণগুলো এবং জিলেটিনের মিশ্রণ যাতে আমাদের এই দুইটা তড়িৎ বিশ্লেষ্য পাত্রের মধ্যে চলে না আসে। যেহেতু আমাদের এখানে ইউ আকৃতির নলের মধ্যে যে দুইটা নল আছে, এদের উচ্চতা যেহেতু সমান, তাই আমরা যখন দ্রবণে তাদেরকে নিমজ্জিত করব, তখন এই দুইটা নলের সেম পরিমাণ বা সেম উচ্চতা কিন্তু আমাদের দ্রবণের মধ্যে নিমজ্জিত হবে।
যেমন তুমি যদি দেখতে পাও আমাদের দ্রবণের এখান থেকে শুরু করে এতটুকু উচ্চতার মধ্যে মোটামুটি প্রথম যেই দ্রবণটা আছে তার ভিতরে আমাদের লবণ সেতুটা ডুবেছে এবং দ্বিতীয় দ্রবণও কিন্তু একই রকম উচ্চতার মধ্যে আমাদের লবণ সেতুর যে নলটা আছে সেই নলটা কিন্তু ডুবেছে। তার মানে এই দুটো উচ্চতা কিন্তু সমান, এটা মনে রাখতে হবে। এটা করার মেন সিস্টেমটা হচ্ছে কি, আমাদের এই লবণ সেতুর দুইটা নলের উচ্চতা অবশ্যই সমান রাখতে হবে। দ্যাট মিনস এখান থেকে এখানে যে হাইটটা আছে বা উচ্চতাটা আছে এটা অবশ্যই সমান রাখতে হবে, তা না হলে কিন্তু লবণ সেতু কাজ করবে না। তো এটা হচ্ছে একটা বড় বৈশিষ্ট্য। আমরা হুট করে যেন তেন সাইজের ইউ আকৃতির শেপ বানিয়ে তার মধ্যে এই সমস্ত কেমিক্যাল দিয়ে কিন্তু লবণ সেতু বানাতে পারবো না। আমাদেরকে অবশ্যই সেম পরিমাণ লেভেলের দুইটা নলকে যুক্ত করতে হবে। এখন দেখো কাহিনী কী করে। কাহিনীটা হচ্ছে, আমি যদি লবণ সেতুর ভিতরের একটা জিনিসকে ধরে নিই, ধরো কেসিএলকে আমি ধরে নিলাম, আমরা কেসিএল দিয়ে লবণ সেতুটা বানালাম। তাহলে আমরা যদি কেসিএল দিয়েই লবণ সেতুটা বানিয়ে থাকি, এটা কি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং অবশ্যই কেসিএল দুইটা আয়ন এর মাধ্যমে যুক্ত, একটা হচ্ছে কে প্লাস আয়ন, আরেকটা হচ্ছে সিএল মাইনাস আয়ন, তাই না? তো যখন আমরা এরকম কেসিএলটাকে দেখব লবণ সেতুর ভেতরে, তখন এখান থেকে শুধুমাত্র সিএল মাইনাস যেটা আছে এটা কি অবশ্যই একটা অ্যানায়ন, এবং এই অ্যানায়নটা কার কাছে যাবে? অবশ্যই প্রথম পাত্রে যাবে। কারণ আমি দেখতে পাচ্ছি প্রথম পাত্রে Zn2+ প্রশমিত করার জন্য এই Zn2+টা কিন্তু এক্সট্রা থাকে, তাই না? এক্সট্রা অনেকগুলো তৈরি হয়। তো এটাকে প্রশমিত করার জন্য আমরা অ্যানায়নের সাহায্য নিয়ে থাকি। ওই অ্যানায়ন হিসেবে কাজ করবে আমাদের এখানে ক্লোরিন। তার মানে আমাদের এখানে ক্লোরিন যে আয়নটা আছে এই আয়নটা প্রথম পাত্রে কাজ করবে, তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে। এবং আমি এখানে K+ দেখতে পাচ্ছি, এটা কি অবশ্যই একটা ক্যাটায়ন, এবং আমরা দেখতে পাচ্ছি ক্যাটায়নটা কিন্তু দ্বিতীয় পাত্রে কাজ করবে, কেননা দ্বিতীয় পাত্রে আমাদের সালফেট আছে এবং এই সালফেটের পরিমাণটা কিন্তু এক্সট্রা অনেক বেশি। তো ওটাকে প্রশমিত করার জন্য বা সালফেটের পরিমাণটা কমানোর জন্য আমরা এই K+ ক্যাটায়নটাকে দ্বিতীয় পাত্রে দিয়ে দিব। আমরা দিয়ে দিব না, আসলে কেসিএল নিজে নিজে ভাঙবে, ভেঙে গিয়ে তারা এরকম সাম্যাবস্থা তৈরি করবে। এখন তোমাদেরকে তো আমি অলরেডি বলেছি যে আমাদের এই নলের মধ্যে অবশ্যই একটা তুলার প্যাড থাকে, মানে তুলার তৈরি একটা প্যাড বা একটা হালকা পাতলা আবরণ থাকে। তো কিভাবে তাহলে K+ আয়ন এবং সিএল মাইনাস আয়ন এই পাতের মধ্যে দিয়ে বা পাতলা যে প্যাডের কথা বলেছি এর মধ্যে দিয়ে যাতায়াত করে? এটা করে হচ্ছে ব্যাপনের মাধ্যমে, বা আমি যদি বলি এটা হচ্ছে, তোমরা যদি ব্যাপন সম্পর্কে জেনে থাকো তাহলে জানবে ব্যাপনের মাধ্যমে কি হয়, বেশি ঘনত্ব থেকে কিন্তু কম ঘনত্ব স্থানে বিভিন্ন জিনিস যাতায়াত করে। তার মানে K+ ক্যাটায়ন যে আয়নটা আছে এটা ব্যাপনের মাধ্যমে আমাদের লবণ সেতু থেকে জাস্ট দ্বিতীয় পাত্রের মধ্যে চলে যায়। আবার সিএল মানে যে অ্যানায়নটা আছে এটাও আসলে ব্যাপনের মাধ্যমে তুলার প্যাডের মধ্যে দিয়ে প্রথম পাত্রে চলে যায়, এবং সেটা প্রথম পাত্রে চলে গিয়ে জিঙ্কের পরিমাণটাকে প্রশমিত করে, মানে জিঙ্ক আয়নের পরিমাণটাকে প্রশমিত করে, আর K+টা সালফেট আয়নের পরিমাণটাকে প্রশমিত করে। তো এইভাবে আসলে টোটাল লবণ সেতুটা কাজ করে, যেখানে মেইন প্রসেসটা হচ্ছে আমাদের ব্যাপনের মাধ্যমে হয়ে থাকে। তাহলে খেয়াল করে দেখো তো, লবণ সেতুর জন্য কিন্তু একটা দারুণ কাজ হচ্ছে এখানে, সেটা হচ্ছে প্রথম পাত্রে আমাদের Zn2+ বা পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে না, দ্বিতীয় পাত্রে আমাদের সালফেট আয়ন বা নেগেটিভ চার্জও বেড়ে যাচ্ছে না। এখন শুধু যে এখানে সালফেট আয়ন বা জিঙ্ক আয়নের কথা বলছি তা না, এখানে তুমি যে কোনো দ্রবণ নিয়ে, যে কোনো ধাতু নিয়ে কিন্তু তড়িৎ মানে রাসায়নিক কোষ তৈরি করতে পারো। আমি জাস্ট সিম্পল এক্সাম্পল দিয়েছি জিঙ্ক এবং কপার নিয়ে, তার মানে এই না যে সমস্ত তড়িৎ রাসায়নিক কোষ জিঙ্ক এবং কপারের তৈরি ধাতুর মাধ্যমে তৈরি হবে। তো এই লবণ সেতুটা যে কোনো তড়িৎ রাসায়নিক কোষের জন্যই প্রযোজ্য। জাস্ট উদাহরণ হিসেবে আমি এখানে জিঙ্ক এবং কপারকে দেখিয়েছি। এবং লবণ সেতুর যে বড় কাজটা সেটা হচ্ছে কি, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় রাখে। দ্যাট মিনস প্রথম পাত্রে সে পজিটিভ আয়নের পরিমাণটা বেড়ে যেতে দেয় না, দ্বিতীয় পাত্রে সে নেগেটিভ আয়নের পরিমাণটা বেড়ে যেতে দেয় না। তো তুমি দেখতেই পাচ্ছ আমাদের এখানে লবণ সেতুর মধ্যে KCl যুক্ত, আবার এখানে NO3 - K+ আছে। তার মানে তুমি বলতে পারো আমাদের এই লবণ সেতুটা বেসিক্যালি KNO3 বা পটাশিয়াম নাইট্রেটের তৈরি। যদিও এখানে KCl দিয়েছি, আসলে KCl হবে না, এখানে KNO3 হবে। তো তোমরা এটা একটু ঠিক করে নিতে পারো। আমি জাস্ট সিএলটাকে মুছে দিচ্ছি। আচ্ছা, টোটালটাকে আমি মুছে দিই যাতে তোমাদের কনফিউশনে না পড়তে হয়। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে লবণ সেতুর উপাদান হওয়ার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আমরা দেখব। বা তোমরা বলতে পারো লবণ সেতুরও আমরা কিছু শর্ত দেখতে পারি, মানে একই কথা আর কি। তো আমি টাইটেলটা চেঞ্জ করে দিয়েছি। আমাদের টাইটেলটা হচ্ছে লবণ সেতু তৈরি করার শর্ত। কিভাবে আমরা লবণ সেতু তৈরি করতে পারি এবং এর মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকবে। তো তুমি দেখতে পাচ্ছ এখানে একটা লবণ সেতু, আগের মতো ইউ আকৃতির যে নলটা আছে সেটা, এবং উচ্চতা কিন্তু এখানেও যা, এখানেও কিন্তু তা সেম পরিমাণ উচ্চতা। এবং এই জায়গাটাতে আমরা কি করি, একটা তুলার প্যাড যুক্ত করে থাকি, আর ভেতরে থাকে আমাদের পটাশিয়াম নাইট্রেট বা পটাশিয়াম সালফেট বা আমাদের এই ধরনের লবণগুলো থাকে। তো যাই হোক, আমরা এখন শর্তগুলোর দিকে যদি তাকাই, প্রথম শর্ত হচ্ছে আমরা এর ভেতরে, দ্যাট মিনস লবণ সেতুর ভেতরে যে সমস্ত পদার্থগুলো ইউজ করে থাকবো সেগুলো অবশ্যই নিষ্ক্রিয় বা আমাদের ইনার্ট তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে হবে।
দ্যাট মিন্স বিষয়টা কীরকম, যে তুমি একটু আগে দেখেছো আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম KCl কিন্তু কাজ করে লবণ সেতুর ভিতরে, তাই না? KCl জিনিসটা ভেঙে গিয়ে কিন্তু K+ তৈরি করতে পারে, Cl- তৈরি করতে পারে। তার মানে অবশ্যই এটা কি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, বাট তার বৈশিষ্ট্যটা এমন হতে হবে যেন সে নিষ্ক্রিয় অবস্থায় থাকে লবণ সেতুর ভেতরে। দ্যাট মিন্স আমাদের এখানে পটাশিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন এরা কেউই যেন আমাদের এই দ্রবণে থাকা উপাদানগুলোর সাথে সরাসরি বিক্রিয়া করতে না পারে, অথবা আমাদের যে ইলেকট্রোডের মধ্যে থাকা ধাতুগুলো আছে ওদের সাথে যেন সরাসরি বিক্রিয়া করতে না পারে। দ্যাট মিন্স আমি যদি আগের এক্সাম্পল অনুসারে বলি, আমাদের এখানে দ্রবণে তুমি খেয়াল করে দেখো আমাদের এখানে দ্রবণে আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তার মানে আমাদের এই K+ অথবা Cl- কেউই কিন্তু ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে যেন বিক্রিয়া করতে না পারে সেটা লক্ষ্য রাখতে হবে। আবার এখানে কিন্তু আছে HCl, দ্যাট মিন্স আমাদের দ্বিতীয় দ্রবণে আছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সলিউশন বা দ্রবণ। তো আমাদের K+ অথবা Cl- কেউই যেন আমাদের এই দ্রবণের কারোর সাথে বিক্রিয়া করতে না পারে। তাহলে আমরা যদি প্রথম সত্যের কথা বলি, তাহলে প্রথম সত্যটা হচ্ছে আমরা লবণ সেতুর ভিতরে যেই লবণটাকে ইউজ করব সেই লবণের ক্যাটায়ন এবং অ্যানায়ন কেউ যেন দ্রবণের সাথে বিক্রিয়া না করে। তাহলে দ্রবণের সাথে যেন কোনো বিক্রিয়া না করে, তার মানে নো রিয়াকশন। তো এটা হচ্ছে আমাদের প্রথম সত্য। কিন্তু তারপরও মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে, এক্সেপশনাল কেস। সেটা হচ্ছে তুমি যদি জিঙ্ক ব্যবহার করে থাকো, মাঝে মধ্যে যেটা হয় সেটা হচ্ছে এই যে এখানে ক্লোরিন দেখতে পাচ্ছ এটা কিন্তু জিঙ্কের সাথে বিক্রিয়া করতে পারে। তো এটা টোটালি এক্সেপশনাল একটা কেস। তো যখন বিক্রিয়া করবে তখন কি হবে, তুমি জানো দ্রবণে হচ্ছে আমাদের Zn2+ আয়নটা থাকে, তাই না? এবং এটা পরবর্তীতে ক্লোরিনের সাথে যুক্ত হয়, দ্যাট মিনস Cl- সাথে যুক্ত হয়। Cl- আসে হচ্ছে লবণ সেতুর কাছ থেকে এবং Zn2+টা আসে হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য যে দ্রবণ আছে সে দ্রবণ থেকে। এবং এরা যখন বিক্রিয়া করে তখন তারা জিঙ্ক ক্লোরাইড তৈরি করে। বাট মজার বিষয় হচ্ছে কি, যখনই জিঙ্ক ক্লোরাইড তৈরি হয়ে যায় তারা সাথে সাথে আবার ভেঙে গিয়ে আগের অবস্থায় ফেরত যায়। দ্যাট মিনস ZnCl2 আবারও ভেঙে যায়, ভেঙে গিয়ে Zn2+ তৈরি করে এবং Cl- তৈরি করে। তার মানে এখানে মূল কথাটা হচ্ছে কি, যখন আমরা প্রথম পাত্রে দ্যাট মিনস এই জায়গাটাতে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইউজ না করে আমরা জিঙ্কের কোনো একটা দ্রবণ দ্যাট মিনস জিঙ্ক সালফেট যদি ইউজ করি, তাহলে লবণ সেতুর মধ্যে থাকা আমাদের এই ক্লোরাইড আয়নটা ওই Zn2+-এর সাথে বিক্রিয়া করে ফেলে এবং সেটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড তৈরি করে। পরবর্তীতে সে জিঙ্ক ক্লোরাইড সাথে সাথে ভেঙে যায়, ভেঙে গিয়ে আবার আগের অবস্থায় তারা ফিরে যায়। তো এটা একটা এক্সেপশনাল কেস। আবার আরেকটা এক্সেপশনাল কেস আছে, সেটা হচ্ছে তুমি যদি দ্রবণের মধ্যে মানে সিলভারের কোনো একটা ইলেকট্রোডকে ইউজ করো বা সিলভারের যদি কোনো একটা তড়িৎদ্বারকে ইউজ করো, তখন কিন্তু বিপদ। কেন বিপদ? কারণ এই যে এখানে Clটাকে দেখতে পাচ্ছি, এ কী করে সিলভারের সাথে তখন যুক্ত হয়ে যায়। তার মানে তুমি যদি লবণ সেতুর ভিতরে KCl বা পটাশিয়াম ক্লোরাইড ইলেকট্রোডকে রাখো, মানে ইলেকট্রোলাইটকে রাখো, এবং তুমি যদি সিলভারের একটা ইলেকট্রোড ইউজ করো, দ্যাট মিনস আমি যদি বলি তড়িৎদ্বারটা হচ্ছে আমাদের সিলভারের তৈরি, তখন হয় কি আমাদের এই সিলভার প্লাস আয়নের সাথে সরাসরি Cl- আয়নটা যুক্ত হয়ে যায়, তখন সেটা আসলে সিলভার ক্লোরাইড তৈরি করে। এবং এই সিলভার ক্লোরাইডের একটা প্রিসিপিটেশন পড়ে বা অদক্ষেপ পড়ে দ্রবণের মধ্যে। তাই যখনই তুমি লবণ সেতুর ভিতরে KCl ইউজ করবে, তখন কখনোই কোনো ইলেকট্রোডকে সিলভার হিসেবে রাখবে না, কেননা সিলভারের সাথে তখন ওই ক্লোরাইড আয়ন যুক্ত হয়ে একটা অদক্ষেপ তৈরি করে। তো এটা কিন্তু একটা ঝামেলা, সেজন্য আমরা এই এক্সেপশনটাও মনে রাখবো। তারপর আরেকটা শর্ত আমরা দেখি, সেটা হচ্ছে এই যে লবণ সেতুর ভিতরে ক্যাটায়ন এবং অ্যানায়ন যে আছে, একটা ক্যাটায়ন আমি ধরেছিলাম ধরো K+ আর অ্যানায়ন হচ্ছে ধরো Cl-, এরা অবশ্যই কী করবে, যাত্রা করবে, তাই না? আমি একটু উল্টোভাবে লিখি। Cl- যেটা সেটা কিন্তু আমাদের প্রথম পাত্রের দিকে যাত্রা করবে এবং K+ যেটা সেটা কিন্তু দ্বিতীয় পাত্রের দিকে এভাবে যাত্রা করবে। তার মানে তাদের কি থাকবে, অবশ্যই আয়নের একটা গতিবেগ থাকবে, যেহেতু তারা ব্যাপনের মাধ্যমে যাত্রা করবে তুলার প্যাডের মধ্য দিয়ে, তো অবশ্যই তাদের একটা গতিবেগ থাকবে। এই গতিবেগের মানটা অবশ্যই সমান হতে হবে। তার মানে লবণ সেতুতে রাখা তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে ওদের গতিবেগ অবশ্যই সমান হতে হবে। তাহলে খুবই ভালো একটা কথা, আমি যদি ভি দিয়ে গতিবেগকে প্রকাশ করি বা ভেলোসিটি বা বেগকে প্রকাশ করি, তাহলে ভি অফ ক্যাটায়ন ইনসাইড সল্ট ব্রিজ ইজ ইকুয়াল ভি অফ অ্যানায়ন ইনসাইড সল্ট ব্রিজ। তাহলে লবণ সেতুর ভিতরে অ্যানায়ন এবং ক্যাটায়নের যে বেগ আছে বা ভেলোসিটি আছে সেটা অবশ্যই কী থাকতে হবে, সমান থাকতে হবে। তো ভি দিয়ে আমি এখানে বেগ বুঝিয়েছি। তারপর আরেকটা খুব ইন্টারেস্টিং সত্য আছে, সেটা হচ্ছে লবণ সেতুর ভিতরে থাকা যেই অ্যানায়ন এবং ক্যাটায়ন আছে এরা কখনোই তড়িৎ বিশ্লেষের সাথে এবং অ্যানোড ক্যাথোডের সাথে বিক্রিয়া করতে পারবে না। তার মানে তুমি জানো লবণ সেতুর ভিতরে কি আছে, অ্যানায়ন আছে, অ্যানায়ন রাইট, এবং ক্যাটায়ন আছে। তো এই যে অ্যানায়ন এবং ক্যাটায়ন এরা কখনোই
এই দুটো পাত্রের মধ্যে থাকা দ্রবণের সাথে কিংবা তড়িৎ বিশ্লেষের সাথে কিংবা ইলেকট্রোডের সাথে কোনো বিক্রিয়া করবে না। দ্যাট মিন্স নো রিয়াকশন। কাদের সাথে কোনো রিয়াকশন করবে না? জাস্ট ইলেকট্রোড বা তড়িৎদ্বারের সাথে, যে ইলেকট্রোডগুলো আমরা ইউজ করে থাকি, তারপর হচ্ছে আমাদের দ্রবণের সাথে, দ্যাট মিন্স সলিউশনের সাথে, এবং দ্রবণে থাকা যে আয়নগুলো আছে সেই আয়নগুলোর সাথে। তার মানে খুবই সহজ বিষয়। তুমি যে একটু আগে দেখেছো যে আমি এখানে বলেছিলাম Cl- আয়নের কথা, সে কিন্তু দ্রবণে থাকা আয়নের সাথে বিক্রিয়া করেছিল, করে জিঙ্ক ক্লোরাইড তৈরি করেছে, বাট সাথে সাথে সে কিন্তু আবার ভেঙে গেছে। তার মানে এই প্রসেসটা হচ্ছে এক্সেপশনাল। তারপরও কি দেখেছি আমরা, যে Cl- আসলে ফাইনালি আলাদা হয়ে গেছে। আবার আরেকটা এক্সেপশনাল দেখেছিলাম যে যদি আমি সিলভারের তড়িৎদ্বার ইউজ করি তখন কিন্তু ক্লোরাইড আয়নটা সিলভারের সাথে যুক্ত হয়ে অধক্ষেপ তৈরি করে। তার মানে এই দুটো এক্সেপশন ছাড়া আর বাকি সমস্ত ক্ষেত্রে লবণ সেতুর মধ্যে থাকা ক্যাটায়ন এবং অ্যানায়ন এরা কখনোই দ্রবণের মধ্যে থাকা আয়নগুলোর সাথে অথবা দ্রবণের সাথে অথবা তড়িৎদ্বারের সাথে কোনো প্রকার কোনো বিক্রিয়া করবে না। লবণ সেতুর মেইন কাজই হচ্ছে জাস্ট ব্যালেন্সিং তৈরি করা। দ্যাট মিন্স আমাদের দ্রবণে যদি Zn2+ বেশি বেড়ে যায় সেটাকে নিউট্রাল করে দেওয়া, অথবা যদি Cu2+ বেশি বেড়ে যায় বা SO4 যদি বেশি বেড়ে যায়, বা বলা যায় দ্রবণে যদি অ্যানায়ন ক্যাটায়নের পরিমাণ বেশি বেড়ে যায়, সেগুলোকে জাস্ট নিউট্রাল করে দেয় লবণ সেতুর মধ্যে থাকে অ্যানায়ন বা ক্যাটায়ন। বাট এর মানে এই না যে তারা বিক্রিয়া করে নতুন একটা যৌগ তৈরি করে। তো এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। তবে আমাদের বইতে কিন্তু ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখানো হয়েছে। সেটা হচ্ছে তারা অ্যানায়ন এবং ক্যাটায়নের কথা না বলে সরাসরি ওই তড়িৎ বিশ্লেষের কথাটা বলেছে। তার মানে তোমরা চাইলে অ্যানায়ন বা ক্যাটায়নের কথাও বলতে পারো, অথবা সরাসরি তুমি এখানে বলতে পারো লবণ সেতুর ভেতরে আমরা যে সল্টটাকে রেখেছি বা তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটকে যে রেখেছি ওটা আসলে কোনো রিয়াকশন তৈরি করে না। এবং সল্ট বলতে আমরা কি বুঝবো? KCl বুঝতে পারি, KNO3 বুঝতে পারি। যেমন আগের স্লাইডে দেখতে পাচ্ছি অনেকগুলো সল্ট আমরা লবণ সেতুর ভিতরে রেখেছি, যেমন KCl, KNO3, NH4, NO3, Na2, SO4, K2SO4। তো এদের কথা আমি বলেছি যে এরা এক একটা সল্ট বা লবণ, এরা আসলে কোনো রিয়াকশন করবে না বাকি সবার সাথে। তাহলে তোমাদের বই বা বুকস অনুসারে সল্টের কথা বলা হয়েছে, বাট এমনিতেও আমরা জানি সল্টের মধ্যে কি থাকবে? অ্যানায়ন এবং ক্যাটায়ন থাকবে। তার মানে তারাও কি কোনো রিয়াকশন দেখাবে না এদের সাথে। ফাইনালি লবণ সেতু তৈরি করার আরেকটা ছোট্ট শর্ত আমি বলে দিই। সেটা হচ্ছে আমরা এখানে এই যে KCl এর মধ্যে একটা অ্যানায়ন দেখতে পাচ্ছি, একটা ক্যাটায়ন দেখতে পাচ্ছি, এদের খুব দ্রুত পরিবহন ক্ষমতা থাকতে হবে। দ্যাট মিন্স আমাদের লবণ সেতুর মধ্যে যে লবণ আছে সে লবণের অ্যানায়ন এবং ক্যাটায়ন এদের গতিবেগ ভালো থাকতে হবে, মানে খুব দ্রুত তারা মুভ করতে পারবে, মানে গুড মোবিলিটি থাকতে হবে, বা বলা যায় খুব দ্রুত তারা জাস্ট পাত্রের মধ্যে চলে আসতে পারবে, এমন ঘটনা থাকতে হবে। মানে বিষয়টা এরকম, ধরো তোমার এখানে অ্যানায়ন আছে হচ্ছে K+, Cl- হচ্ছে তোমার অ্যানায়ন এবং K+ হচ্ছে তোমার ক্যাটায়ন। এখন ধরো দ্বিতীয় পাত্রে আমার এখানে ক্যাটায়নের দরকার হলো, বাট এই K+টা খুব আস্তে আস্তে ধীরে সুস্থে আরাম করে করে দ্রবণে চলে গেল। লাভ হবে? কোনো লাভ হবে না। তার মানে K+টাকে খুব দ্রুত দক্ষতার সাথে দ্রবণে যেতে হবে। আবার ধরো প্রথম পাত্রে আমাদের জাস্ট অ্যানায়ন দরকার হলো, দ্যাট মিন্স Cl-। তো যখন দরকার হলো তখন Cl- কী করলো? খুব আরাম করে ধীরে সুস্থে আস্তে আস্তে অনেকক্ষণ পর দ্রবণে চলে আসলো, তখনও কিন্তু আলটিমেটলি লাভ হবে না। তার মানে Cl- এবং K+ যেটাই বলি না কেন, অ্যানায়ন এবং ক্যাটায়ন এদের যেই স্মুথনেস বা চলাচলের যে গতি এটা অবশ্যই ভালো হতে হবে। দ্যাট মিন্স তারা খুব দ্রুত যেন মুভ করতে পারে সেটা থাকতে হবে। তার মানে ওদের যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা থাকতে হবে একদম ফ্রিলি, যাতে তারা খুব সহজেই মানে সময় মতো দ্রবণে পৌঁছাতে পারে। তো এটা তোমাদের মনে রাখতে হবে। আমি একটু ঠিক মতো দেখাচ্ছি। ক্যাটায়ন এবং অ্যানায়ন এদের ফ্রি মুভমেন্ট থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না, মানে আটকে যাওয়া যাবে না, ফ্রি মুভমেন্ট থাকতে হবে। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল যেই শর্তটা আছে সেটা। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে লবণ সেতুর অনেকগুলো কাজ দেখব। তার আগে একটা ছোট্ট অ্যানিমেশন এখানে দেখে নাও। আমাদের এখানে KNO3 যুক্ত মানে লবণযুক্ত একটা লবণ সেতু আমরা দিয়েছি। লবণ সেতু কী করেছে? একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে জাস্ট ক্যাটায়ন বা অ্যানায়নকে মুভ করেছে। সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমাদের অ্যানোডটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং ক্যাথোডটা হচ্ছে পুরু হয়েছে। অ্যানোডটা হচ্ছে আমাদের আয়রনের তৈরি, ক্যাথোডটা হচ্ছে আমাদের কপারের তৈরি। আর এখানে আমরা আয়রন 2 নাইট্রেটের সলিউশন দিয়েছি বা দ্রবণ দিয়েছি, আর দ্বিতীয় পাত্রে আমরা কপার নাইট্রেটের দ্রবণ দিয়েছি। তা এখন বলি লবণ সেতুর কাজটা কি। লবণ সেতুর মেইন যে কাজটা সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় রাখা। তার মানে আমরা যদি বলি যে প্রথম পাত্রে যাতে বেশি পরিমাণ পজিটিভ আয়ন না জন্মে এবং দ্বিতীয় পাত্রে যেন বেশি পরিমাণ নেগেটিভ আয়ন না জন্মে, সেই কাজটা করা হচ্ছে লবণ সেতু, এবং এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বা বলা যায় বৈদ্যুতিক নিরপেক্ষতা। তাহলে আমি টার্মটা একটু লিখে ফেলি। লবণ সেতুর প্রথম কাজটা হচ্ছে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বা নিরপেক্ষতা বজায় রাখা।
নিউট্রালিটি। তাহলে এর মাধ্যমে আমি কি বলতে পারি যে উভয় পাত্রের মধ্যে যাতে আমাদের বেশি পরিমাণ পজিটিভ বা নেগেটিভ কোনো কিছু না জমে যায়। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের একটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করা। দ্যাট মিন্স কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো। আমি ইংলিশে লিখছি কারণ ইংলিশে লেখাটা হচ্ছে ইজি, জাস্ট তোমাদেরকে বাংলায় বলে দিচ্ছি। কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো মানে হচ্ছে কি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা। দ্যাট মিন্স এমন একটা অবস্থা তৈরি করে লবণ সেতু যাতে সবসময় আমাদের এই তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, যেন আমাদের এখানে ইলেকট্রনের প্রবাহ বলি বা কারেন্টের প্রবাহ বলি সেটা যাতে কন্টিনিউয়াস একটা ওয়েতে থাকে বা সবসময় যেন বজায় থাকে। তারপর আরেকটা হচ্ছে কি আমাদের দুইটা অর্ধকোষের মধ্যে সরাসরি প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন তৈরি করে। দ্যাট মিন্স আমরা প্রথমে এখানে একটা অর্ধকোষ দেখতে পাচ্ছি, এখানে আমরা আরেকটা অর্ধকোষ দেখতে পাচ্ছি। এদের মধ্যে আমি যদি সরাসরি সংযোগ ঘটাতে যাই তাহলে অবশ্যই লবণ সেতুটা হেল্প করবে। তাহলে দুইটা আলাদা আলাদা তড়িৎ বিশ্লেষ্য কোষ আছে, ওদের মধ্যে সংযোগ তৈরি করে। দ্যাট মিন্স আমরা এখানে অর্ধকোষগুলোকে ইংলিশে হাফ সেল বলে থাকি। তাহলে হাফ সেলের মধ্যে যে কানেকশনটা আছে সেই কানেকশনটা তৈরি করার জন্য কাজে লাগে হচ্ছে আমাদের লবণ সেতু। এছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পেয়েছি যদি আমরা লবণ সেতু ইউজ না করতাম তাহলে খুব কম সময়ের জন্য বিদ্যুৎ প্রবাহিত হতো এবং সাথে সাথে আমাদের আর বিদ্যুৎ প্রবাহিত হতো না। তার মানে আমরা এখানে একটা পূর্ণাঙ্গ কোষ তৈরি করতে পারতাম না উইদাউট লবণ সেতু। তাহলে লবণ সেতুর মাধ্যমে আমরা কি করতে পারি, একটা পরিপূর্ণ ইলেকট্রোকেমিক্যাল সেল তৈরি করতে পারি বা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করতে পারি। তাহলে আমরা এটাকে বলতে পারি একটা কমপ্লিট ইলেকট্রোকেমিক্যাল সেল বা পূর্ণাঙ্গ একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করতে পারি শুধুমাত্র লবণ সেতুর কারণে। তো এই হচ্ছে আমাদের লবণ সেতু নিয়ে কাহিনী। এবং সবসময় যে আমরা লবণ সেতুতে KCl ইউজ করব বা KNO3 ইউজ করব তা না, আমরা যে কোনো জিনিস ইউজ করতে পারি। আর অবশ্যই মনে রাখবে আমাদের এই লবণ সেতুটা ছাড়া কখনোই নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ প্রবাহ পাওয়াটা সম্ভব না। এবং আরেকটা বিষয় হচ্ছে কি আমরা যদিও এখানে পাশাপাশি দুইটা পাত্র দেখিয়েছি, তাদের মাঝে কি একটা গ্যাপ আছে, তাই না? খেয়াল করে দেখো আমাদের এই জায়গাটাতে কিন্তু একটা গ্যাপ আছে বা একটা ফাঁকা জায়গা আছে। এর মানে এই না যে এই ধরনের তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে আমরা লবণ সেতু ইউজ করে থাকি। আমরা অন্য ধরনের যে তড়িৎ রাসায়নিক কোষ আছে যেখানে একটা পাত্রের মধ্যে মাঝখানে একটা দেওয়াল দেওয়া থাকে এবং দুই পাশে দুইটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেওয়া থাকে, ওই ধরনের পাত্রের মধ্যেও কিন্তু লবণ সেতু ইউজ করে থাকি। তার মানে আমি যদি তোমাদেরকে ছবিটা ছোট্ট করে দেখাই, ধরো এমন কিছু তড়িৎ রাসায়নিক কোষ আছে যেগুলোতে একটা পাত্রের মধ্যেই দুইটা ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেওয়া হয় এবং তাদের ঠিক মাঝখান বরাবর একটা পার্টিশন দেওয়া হয় বা সছিদ্র দেওয়াল দেওয়া হয় এবং প্রথম অংশে থাকে আমাদের এক ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, দ্বিতীয় অংশে থাকে আমাদের আরেক ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তুমি ধরো না আমাদের এখানে প্রথম অংশে থাকছে হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণ বা বলা যায় জিঙ্ক সালফেট দ্রবণ থাকলো এবং দ্বিতীয় অংশে ধরো থাকলো হচ্ছে কপার সালফেট দ্রবণ। তো এভাবেও কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পাত্র তৈরি করা যায়, মানে তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করা যায়। সেক্ষেত্রে আমাদের লবণ সেতুটাকেও আমরা এখানে ঠিক উল্টোভাবে ইউ আকৃতি দিয়ে ইউজ করে থাকি। আচ্ছা, মাঝখানের পার্টিশন কেটে গেছে, সমস্যা নেই, আমি এখানে পার্টিশনটা দিয়ে দিচ্ছি। তো এই সমস্ত তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রেও কিন্তু আমরা লবণ সেতু ইউজ করে থাকি এবং এটাই তোমাদেরকে বলার ছিল, কেননা এটা অনেকে তোমরা হয়তো নাও জানতে পারো বা নাও মনে রাখতে পারো, বাট অবশ্যই তোমাকে এটা মনে রাখতে হবে। লবণ সেতু ইউজ করা হয় শুধুমাত্র ইলেকট্রিক্যাল নিউট্রালিটির জন্য, তারপর হচ্ছে হাফ সেল কানেকশন, কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো এবং কমপ্লিট ইলেকট্রোকেমিক্যাল সেল তৈরি করার জন্য। তা আশা করি যতগুলো থিওরি আমরা দেখেছি সবগুলো তুমি বুঝতে পেরেছ। তাই তোমাকে আমি জানাচ্ছি কংগ্রাচুলেশন। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো
তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।